हेलो फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के WBCS मेंस 2020 ইন্ডিয়ান পলিটি এটা সেকেন্ড পার্ট ভিডিও। আগে আমি 50টা কোশ্চেন সলভ করেছিলাম। এই ভিডিওতে আবার 50টা কোশ্চেন সলভ করব। তাহলে পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে আমি এই ভিডিও পরে ইন্ডিয়ান ইকোনমি যে পোর্শন আছে সেটা 100 কোশ্চেন সলভ করে আমি আপলোড করব। তাহলে শুরু করছি আজকে ভিডিও। প্রথম কোশ্চেন আছে 51 নম্বর কোশ্চেন, উইচ অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউসড আ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইন ইন্ডিয়া ফ্রম জুলাই 2017। তাহলে মনে রাখবেন কি 1 জুলাই 2017তে গুডস জিএসটি ইন্ডিয়াতে চালু হয়েছিল। তার জন্য সংবিধানে সংশোধন করা হয়েছিল। এইটা কততম এইটা সংবিধান সংশোধন ছিল। তাহলে এইটাই সংশোধন ছিল 101st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016। এটা 101 নম্বর সংবিধান সংশোধন ছিল। এটা 2016তে পাস করা হয়েছিল। যদি বিল সংখ্যা জিজ্ঞেস করা হতো তাহলে 122 নম্বর এটা বিল ছিল। কত নম্বর? 122 নম্বর বিল ছিল। আর সংশোধন হিসাব থেকে দেখা হয় তাহলে 101 নম্বর অ্যামেন্ডমেন্ট ছিল। আচ্ছা, চলে আসি পরের কোশ্চেনতে। If the post of both the President and Vice President of India falls vacant, who discharge the function of President till the new incumbent is elected? যদি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি যদি পদ খালি হয়ে যায়, ভ্যাকেন্ট হয়ে যায়, সেই সময় প্রেসিডেন্ট হিসাবে কাজগুলো কে নির্বাহন করবেন? সেই সময় অ্যাট দ্যাট টাইম এই ফাংশনগুলো করেন চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অ্যাক্টস অ্যাজ দ্য অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এইরকম তাহলে নাম আপনি জানেন। প্রথম চিফ জাস্টিস কে ছিলেন যিনি অ্যাজ এ অ্যাক্টিং প্রেসিডেন্ট কাজ করেছিলেন? তার নাম ছিল এম হিদায়তুল্লাহ। চলে আসবো আমরা কোশ্চেন নম্বর 53তে। কোশ্চেন নম্বর 53তে বলা হচ্ছে, দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ উইচ কান্ট্রি? ভারতের যে প্রিয়াম্বল আছে সেটা ইন্সপায়ার্ড আছে USA কনস্টিটিউশন থেকে। ঠিক আছে, USA ইজ দ্য ফার্স্ট কান্ট্রি, ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু হ্যাভ আ প্রিয়াম্বল ইন ইটস কনস্টিটিউশন। সো উই বরোড দ্যাট কনসেপ্ট ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এরপরে কোশ্চেনতে চলে আসছি, চুজ দ্য কেস ইন উইচ দ্য সুপ্রিম কোর্ট বাই এ মেজরিটি রুলড দ্যাট পার্লিয়ামেন্ট could amend any part of the constitution but could not alter or destroy the basic structure। তাহলে বেসিক স্ট্রাকচার যে থিওরি আছে এটা কোন জাজমেন্টে দেওয়া হয়েছিল? এটা খুব ফেমাস জাজমেন্ট, দ্যাট ইজ দ্য কেশবানন্দা ভারতী কেস। আর কেশবানন্দা ভারতী কেস কোন সালে হয়েছিল? 1973তে। তাহলে উত্তরটা হয়ে যাবে সি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে বলছে আর্টিকেল 368 ডিলস উইথ দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডিং বিল। আর্টিকেল 368তে কি ডিল করা হয়? আর্টিকেল 368তে দেখুন এখানে প্রথমে বলা হচ্ছে আ বিল টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন মে বি ইন্ট্রোডিউসড অনলি ইন লোকসভা। অনলি ইন লোকসভা হবে না, এটা যে কোনো হাউসে এটা ইন্ট্রোডিউস করা যেতে পারে। সেকশন তাহলে বি দেখুন লেখা আছে আ বিল টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন মে বি ইন্ট্রোডিউসড ইন ইদার লোকসভা অর রাজ্যসভা। Prior recommendation of the president is not required. তাহলে this statement is absolutely correct. So our answer would be B. Let's move to the next question. Next question is, the Constitution 89th Amendment Act 2013 established. এই 89th Amendment Act 2003 সাল থেকে আমাদের কি এস্টাবলিশ করা হয়েছে? তাহলে অ্যামেন্ডমেন্ট নাম্বার ইম্পর্টেন্ট হয়ে গেছে পর এক্সাম জন্য। এই 89th অ্যামেন্ডমেন্ট দিয়ে ন্যাশনাল কমিশন ফর শিডিউল্ড কাস্ট অ্যান্ড শিডিউল্ড টাইপ এস্টাবলিশ হয়েছিল। তাহলে উত্তর হয়ে যাবে বি। সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 56 দেখে নেব আমরা। 56 নম্বর কোশ্চেনে লেখা আছে, which of the following articles contain the right to religious freedom? খুবই সহজ কোশ্চেন। রিলিজিয়াস ফ্রিডম কত নম্বর আর্টিকেলতে আছে? রিলিজিয়াস ফ্রিডম আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28তে আছে। The directive principle of state policy, directive principle of state policy আর্টিকেল 36 to 51তে আছে। আমরা জানি এটা কত নম্বর পার্টতে আছে? তাহলে উত্তর হয়ে যাবে বি, পার্ট 4তে দেওয়া আছে।
তাহলে খুবই সহজ কোশ্চেন ছিল এই বছর। আর আর্টিকেল 36-51 পার্ট 4-তে আছে এটা হোয়াট ইজ দ্য নেচার অফ ডিপিএসপি, এইরকম কোশ্চেন এই বছর জিজ্ঞেস করা হয়েছে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনতে। 59 নম্বর কোশ্চেন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমাদের করতে হবে। দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ফল ভ্যাকেন্ট, এটা কোন কন্ডিশনতে ভ্যাকেন্ট হতে পারে? ইন দ্য কেস অফ ডেথ অফ দ্য প্রেসিডেন্ট, ট্রু। ইফ দ্য প্রেসিডেন্ট রিজাইন্স ফ্রম হিজ পোস্ট, এটাও ট্রু। অন দ্য কমেন্সমেন্ট অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য ইমপিচমেন্ট অফ দ্য লোকসভা, না, ইমপিচমেন্ট শুরু হলেই ওনার পোস্ট ভ্যাকেন্ট হয় না, এটা প্রুভ করতে হয় অ্যান্ড এটা পার্লামেন্ট থেকে পাস করতে হয়। সেই জন্য আমাদের এই ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে ডি, অনলি এ অ্যান্ড বি। 60 নম্বর কোশ্চেন খুব ইজি, হু ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া আন্ডার আর্টিকেল 76? তাহলে আর্টিকেল আন্ডার 76 কী বলা হয়েছে? ইট ডিলস উইথ দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, সো সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 61-তে বলা হচ্ছে, দ্য চেয়ারম্যান অফ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি অফ পার্লামেন্ট ইজ অ্যাপয়েন্টেড বাই। চেয়ারম্যান যে তিনি থাকেন এটা পার্লামেন্টে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে, এই চেয়ারম্যানকে কে অ্যাপয়েন্ট করেন? এই চেয়ারম্যানকে অ্যাপয়েন্ট করেন শুধুমাত্র স্পিকার অফ দ্য লোকসভা, সো এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, পাবলিক অ্যাকাউন্টস কমিটির টোটাল কত মেম্বার হন? টোটাল মেম্বার হন 15 জন লোকসভা থেকে অ্যান্ড 7 জন হন আপনার রাজ্যসভা থেকে, তাহলে টোটাল 22 জন। আর এই 22 জন মধ্যে একজনকে লোকসভা স্পিকার তার কি বলা হয় চেয়ারম্যান হিসাবে অ্যাপয়েন্ট করেন। তাহলে হু ইজ দ্য প্রেজেন্ট পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান? হি ইজ ফ্রম বেঙ্গল, রাইট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন। কোশ্চেন নাম্বার 61 পরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 62। এখানে বলা হচ্ছে, ইফ দ্য গভর্নমেন্ট অফ এ স্টেট ফেলস টু ইনফোর্স দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল, যদি কোনো স্টেট গভর্নমেন্ট ডাইরেক্টিভ প্রিন্সিপালকে ইনফোর্স করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে কোনো নাগরিক কোন কোর্টে রিট পিটিশন দায়ের করতে পারেন? ঠিক, তাহলে আপনাদের আগে বলে দিই কি যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল আছে দ্যাট ইজ নন জাস্টিসিয়েবল, এর জন্য কোনো কোর্টে আপনি মুভ করতে পারবেন না, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের বি, নো কোর্ট। তাহলে নো কোর্ট ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 63 কোশ্চেনতে বলা হচ্ছে, উইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইনফেসিস দ্যাট দেয়ার শ্যাল বি অ্যাটর্নি জেনারেল? এই রকম সহজ কোশ্চেন কোনো দিন জীবনে আর পাবে না আমার মনে হচ্ছে। একটুই আগে তারা নিজেই আর্টিকেল লিখে দিয়েছে, আর্টিকেল 76 দ্য হাইয়েস্ট ল অফিসার। তাহলে যদি একটু কমন সেন্স যদি ব্যবহার করা হয় তাহলে আমরা ইজিলি এটা লিখে দেবো, আর্টিকেল 76-তে এটা বলা হচ্ছে। কোশ্চেন, how many fundamental duties are included in the Indian Constitution? তাহলে বর্তমানতে স্টার্টিংতে যে সময় ছিল সেই সময় 10টা ছিল, কিন্তু অ্যাট প্রেজেন্ট আফটার 86th অ্যামেন্ডমেন্ট টোটাল সংখ্যা অফ ফান্ডামেন্টাল ডিউটিজ আছে 11, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 65-তে বলা হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কি বলছে? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া টেন্ডার্স লিগাল অ্যাডভাইস টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ইয়েস, সুপ্রিম কোর্ট এটা অ্যাডভাইজারি জুরিসডিকশন মধ্যে পড়ে। সুপ্রিম কোর্ট যদি লিগাল অ্যাডভাইস চাওয়া হয় তাহলে লিগাল অ্যাডভাইস দেন, বাট হু উইল আস্ক দ্য লিগাল অ্যাডভাইস অফ দ্য সুপ্রিম কোর্ট? ইট ইজ when প্রেসিডেন্ট আস্ক ফর ইট। ঠিক আছে, তাহলে রাইট উত্তরে হয়ে যাবে প্রেসিডেন্ট আস্ক ফর ইট। অবভিয়াসলি প্রেসিডেন্ট কবে আস্ক করেন? অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য ক্যাবিনেট। ঠিক, তাহলে এখানে ইনডাইরেক্টলি ক্যাবিনেট আছে, বাট রাইট উত্তর হবে আমাদের কি প্রেসিডেন্ট যে সময় এটা চাইবেন সেই সময়, কেন কি প্রেসিডেন্টকেই সুপ্রিম কোর্ট এটা অ্যাডভাইস দেয়, নট ডাইরেক্টলি টু দ্য ক্যাবিনেট বা কাউন্সিল অফ মিনিস্টার। 65 পরে চলে আসবো আমরা 66 নম্বর কোশ্চেনে দেখে নিচ্ছি, টিল হাউ মেনি জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাভ বিন রিমুভড ফ্রম অফিস থ্রু ইমপিচমেন্ট? তাহলে সুপ্রিম কোর্টে জাজের আগেন্স্ট যদি কোনো
মিসবিহেভিয়ার বা ইনক্যাপাসিটি, প্রুভড মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি যদি কোনো কেস হয়, সেই ক্ষেত্রে রিমুভাল রাইট আছে, ইমপিচ করা যেতে পারে সুপ্রিম কোর্ট জাজকে। দো টেকনিক্যালি ইমপিচমেন্ট ওয়ার্ড সুপ্রিম কোর্ট জাজ ক্ষেত্রে ব্যবহার করা হয় না। আর এটা আর্টিকেল 124 সাব ক্লজ 4 ডিল করা হয়েছে, আর্টিকেল 124 সাব ক্লজ 4। কিন্তু এখন পর্যন্ত ইন্ডিয়াতে কোনো জাজ ইমপিচ হয়নি। এর আগে প্রথমবার জাস্টিস ভি রামাস্বামী অ্যাগেনস্ট এটা শুরু হয়েছিল, কিন্তু তিনিও এর আগে রেজিগনেশন দিয়ে দিয়েছিলেন। আলটিমেটলি অ্যাকচুয়ালি ভি রামাস্বামীর সময় এটা মেজরিটি হয়নি, কংগ্রেস ওয়াকআউট করে দিয়েছিল, সেই জন্য ভি রামাস্বামী কুড নট বি ইমপিচড। তারপরে জাস্টিস সৌমিত্র সেন আগেনস্ট ইমপিচমেন্ট প্রসেস শুরু হয়েছিল, কিন্তু তিনিও মানে ট্রান্সফার করা হয়েছিল, তিনিও এটা মানে ফাইনালি ইমপিচ হননি। কিছু এক বছর আগে বা 1.5 বছর আগে জাস্টিস দীপক মিশ্রা আগেনস্টে ইমপিচমেন্ট প্রসেস শুরু করার জন্য আবেদন করেছিল কংগ্রেস, কিন্তু আলটিমেটলি ওইটা ভেঙ্কাইয়া নাইডু ভাইস প্রেসিডেন্ট অ্যাজ এ চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা তিনি এটা রিজেক্ট করে দিয়েছিলেন। তাহলে এখনও পর্যন্ত ইন্ডিয়াতে কোনো প্রেসিডেন্ট বা কোনো জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট ইমপিচ হননি। কোশ্চেন নাম্বার 66 পরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 67তে বলা হচ্ছে দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 হ্যাজ ইন্ট্রোডিউস। 1992 যে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে ইন্ট্রোডিউস হয়েছিল, সেটাতে কি ইন্ট্রোডিউস করা হয়েছিল? 67তে আপনি যদি এইটা 4টা অপশান আগে পড়ে নিন, উত্তরটা হবে 67-এ কি এইটাতে 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম একটা অ্যানাউন্স করা হয়েছিল। তাহলে উত্তরটা হয়ে যাবে এ, আর 3 টায়ার সিস্টেম অফ পঞ্চায়েতি রাজ ফর অল স্টেটস। 67 পরে চলে আসছে 68 নম্বর কোশ্চেন। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রাইটস আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারেন্টি দ্য ফান্ডামেন্টাল রাইট টু এভরি রেসিডেন্ট অফ এ কান্ট্রি? দেখুন এখানে বলা হচ্ছে, ওয়ার্ড উপর খুব ভালো করে দেখতে হবে, এভরি রেসিডেন্ট অফ এ কান্ট্রি বলছে। এভরি রেসিডেন্ট মানে এখানে আমরা ধরে নেব ইনক্লুডিং ফরেনার্স বলা হচ্ছে, নট অনলি টু দ্য ইন্ডিয়ান। কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে দ্যাট ইজ অ্যাভেলেবল অনলি টু দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, অ্যান্ড কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে দ্যাট ইজ অ্যাভেলেবল টু বোথ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড নন সিটিজেন অর ফরেনার্স। তাহলে এখানে এভরি রেসিডেন্ট অফ এ কান্ট্রি বলছে, তাহলে আগেই বলে দিচ্ছি আমি কোন কোন মানে এরকম আর্টিকেল 14, তারপরে আর্টিকেল 20 থেকে আর্টিকেল 28 পর্যন্ত যে যে আর্টিকেলগুলো আছে ফান্ডামেন্টাল রাইটসে, সেইগুলো বোথ সিটিজেন অ্যান্ড নন সিটিজেন অ্যাভেলেবল আছে। তাহলে এর মধ্যে দেখুন রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশন যদি দেখা হয়, রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশন থেকে কোন কোন আর্টিকেল থাকে? রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশন থেকে আর্টিকেল 23 অ্যান্ড 24 বোথ চলে আসে। তাহলে উত্তরটা হয়ে যাবে রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশন। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার সি। কিছু জন বলতে পারেন কি না স্যার রাইট টু ইকুয়ালিটিও হবে, কিন্তু রাইট টু ইকুয়ালিটির মধ্যে অনেক আর্টিকেল আছে, নট অনলি আর্টিকেল 14, 15, 16 এইরকম করে আর্টিকেলগুলো আছে। তাহলে আমাদের রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশন যে হচ্ছে পুরোটা কভার করে নিচ্ছে আর্টিকেল 23 অ্যান্ড 24। ঠিক, তাহলে রাইট অ্যান্সার ইজ সি। কোশ্চেন নাম্বার 69তে বলা হচ্ছে আ মোশন অফ নো কনফিডেন্স against the government can be introduced in, এইটা যে মোশন থাকে এইটা ক্যান বি ইন্ট্রোডিউসড অনলি ইন লোকসভা। মনে রাখবেন কি গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল টু লোকসভা, ওনাকে মেজরিটি প্রুফ করতে হয়, দ্যাট ইজ ইন দ্য লোকসভা নট ইন দ্য রাজ্যসভা। আর এটার জন্য যে নিয়ম আছে, যদি কোনো মেম্বার যদি ইনিশিয়েট করতে হয় তাহলে 50 জনে সিগনেচার নিয়ে এই প্রসেসটা স্টার্ট করে যেতে পারে। আর এই প্রসেসটা নোটিশ দেওয়ার পরে 10 দিন মধ্যে এইটা ডিসকাশন স্টার্ট হবে, যেখানে গভর্নমেন্টকে নিজের মেজরিটিগুলো প্রুফ করতে হবে।
তাহলে আর এইটা আমাদের যে পার্লামেন্টারি প্রসিজার রুল আছে ওই রুল নাম্বার 198-তে এটা গভর্ন করা হয়। তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, মনে রাখবেন। আচ্ছা, কেউ বলতে পারেন কি প্রথম ফার্স্ট টাইম কোন গভর্নমেন্টকে নো কনফিডেন্স মোশন ফেস করতে হয়েছিল, বা হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার হু ফেসড ফার্স্ট টাইম দ্য নো কনফিডেন্স মোশন? আমি শুধু ইয়ারটা বলে দিচ্ছি, ইয়ারটা ছিল 1963। ইফ ইউ নো, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড ইট হ্যাজ বিন আস্কড, অলরেডি asked in WBCS. Who was the first prime minister who faced no confidence motion, or who was the leader who brought the no confidence motion against the prime minister of that time? তাহলে এটা যদি কমেন্ট সেকশনে আপনি বলবেন তাহলে আমাদের জন্য খুব লাভ হবে। 69 পরে 70 নম্বর কোশ্চেনে চলে আসি। হু অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন? ইউপিএসসি ইউনিয়ন জন্য ইউপিএসসি আছে, তাহলে ইউপিএসসি ক্ষেত্রে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন, অ্যান্ড স্টেট জন্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন আছে, তাহলে এখানে উত্তর আছে গভর্নর অফ এ স্টেট। গভর্নর যিনি থাকেন তিনি এটা অ্যাপয়েন্ট করেন। আর এটা কোন আর্টিকেলতে লেখা আছে? আর্টিকেল 315-তে ভালো করে এটা মেনশন করা আছে, আর্টিকেল 315। It deals with both UPSC and State Public Service Commission. Question number 71. Who chooses the representative of the states in the Rajya Sabha? Rajya Sabha জন্য যে রিপ্রেজেন্টেটিভ থাকে এটা কে ইলেক্ট করেন? অপশন রাইট অ্যান্সার ইজ দ্য বি, ইলেক্টেড মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড রাজ্য সভা, বিকজ ইট রিপ্রেজেন্ট এভরি স্টেট। 71 নম্বর কোশ্চেন পরে চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 72। তো কোশ্চেন 72 একটু বড় আছে, ভালো করে এটা পজ করে ভিডিও দেখবেন। কোশ্চেন আছে এখানে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। কারেক্ট অল্টারনেটিভ আমাদের চুজ করতে হবে। তাহলে প্রথম স্টেটমেন্টটা আমাদের দেখে নিতে হবে। কোশ্চেন নাম্বার অপশন এ, দ্য লোকসভা alone may vote on the expenditure charged upon the consolidated fund of India. Then আছে the expenditure that is charged upon the consolidated fund of India is not votable in either house of the parliament. Yes, this is absolutely true, because যে charged expenditure থাকে, charged expenditure এটা ভোট জন্য থাকে না, এটা তাহলে আমাদের রাইট উত্তর হয়ে যাবে অপশন বি। চার্জ এক্সপেন্ডিচার বললে আমরা কি বুঝবো? চার্জ এক্সপেন্ডিচার বললে আমরা কনসিডার করি যেরকম প্রেসিডেন্ট স্যালারি, ভাইস প্রেসিডেন্ট স্যালারি, চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান যে স্যালারি, স্পিকার অফ দ্য লোকসভা স্যালারি, এইগুলো নন ভোটেবল থাকে, অ্যান্ড একেই বলা হয় চার্জড এক্সপেন্ডিচার। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখুন, the constitutional position of the president of India is comparable to, actually Indian president যিনি থাকেন, ইন্ডিয়ান প্রেসিডেন্টের যে স্ট্যাটাস থাকে এটা এক ধরনের সেরেমোনিয়াল হেড থাকেন। ঠিক, সেরেমোনিয়াল কিছু কিছু ক্ষেত্রে তো রবার স্ট্যাম্পও বলা হয়, দো সেরেমোনিয়াল ইন দ্য সেন্স দ্যাট রিয়েল এক্সিকিউটিভ লাইজ ইন দ্য হ্যান্ড অফ দ্য প্রাইম মিনিস্টার or in the cabinet, and cabinet is headed by the council of minister, and council of minister is headed by prime minister. So it is similar to the British monarch. তাহলে right answer is British monarch B. 74th number question is which of the following statement is not true? Which of the following statement is not true? তাহলে আমরা একটা একটা করে স্টেটমেন্টগুলো পড়ে নেব। The Supreme Court of India is the highest court in appeal. Yes, this is true. The power of judicial review, এখানে দেখুন, the power of judicial review is mentioned in the Constitution of India. এই যে পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ থাকে এটা কি কনস্টিটিউশনতে মেনশন করা আছে? আমরা পরে দেখে নেব। তারপরে দেখুন লেখা আছে all doubts arising out of or in connection with the election of a president shall be inquired into and decided by the Supreme Court, whose decision shall be final under the Constitution of India. Yes, this statement is also true. তারপরে বলা হচ্ছে option D, the Supreme Court shall be a court of record and shall have all the power to such a court, including the power to punish for contempt of itself according to the
কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ইয়েস, দিস ইজ ট্রু। তাহলে অপশান বি যে আছে, এখানে দেখুন অপশান বিতে জুডিশিয়াল রিভিউ, এই জুডিশিয়াল রিভিউ আছে, এটা কোনো জায়গা আমাদের সংবিধানে মেনশন করা নেই। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি আমরা কোশ্চেন নম্বর 74 পরে 75। Which article in the Indian Constitution contains provisions dealing with money bill? খুবই সহজ আর্টিকেল জিজ্ঞেস করা হয়েছে, তাহলে এটা উত্তর হয়ে যাবে আর্টিকেল 110। আর্টিকেল 110তে এটা মেনশন করা আছে। আপনারা আর্টিকেল 108 থেকে 113 পর্যন্ত মিনিমাম আর্টিকেলগুলো আপনারা অবশ্যই পড়ে রাখবেন। পরে কোশ্চেনটা চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 76। অ্যাজ পার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য রাইট টু প্রপার্টি ইজ এ, রাইট টু প্রপার্টি 1978 আগে আমাদের ইন্ডিয়াতে এটা ফান্ডামেন্টাল রাইট ছিল, বাট আফটার 44th amendment its nature has changed and it is no longer a fundamental right, it is just a legal right. So this is a right, D is the right answer. As per the Constitution of India, what is the maximum strength? ম্যাক্সিমাম স্ট্রেংথ কার জিজ্ঞাসা করা হচ্ছে, মানে নাম্বার অফ মেম্বার অফ লোকসভা। তাহলে লোকসভা ক্ষেত্রে ম্যাক্সিমাম স্ট্রেংথ কত আছে? স্টিল ইট ইজ 552, ঠিক, ইনক্লুডিং অ্যাংলো ইন্ডিয়ান। কিন্তু 104th অ্যামেন্ডমেন্ট পরে, 104th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পরে এটা দুটো অ্যাংলো ইন্ডিয়ান এইটা এখন নেই, তাও আমাদের উত্তরটা হতে হবে 552। Which article in the Indian Constitution provides for protection against arbitrary arrest and detention? It has been provided under Article 22. Article 22তে এটা রাইট প্রোটেকশন আগেন্স্ট আরবিট্রারি অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 78 পরে চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 79। এটা খুব ভালো প্রশ্ন আছে। ইফ এ হাই কোর্ট judgment is issued in a state's official language, a translation in which language must also be made available? তাহলে খুব ভালো করে এখানে দেখতে হবে এখানে প্রভিশনটা কী আছে। অ্যাকচুয়ালি আমাদের আর্টিকেল 348 এটা ল্যাঙ্গুয়েজ অফ কোর্ট নিয়ে ডিল করে। এখানে বলা হয়েছে কি ল্যাঙ্গুয়েজ অফ কোর্ট কী আছে, ল্যাঙ্গুয়েজ অফ কোর্ট ইজ দ্য ইংলিশ, বাট সেম আর্টিকেলতে প্রভিশন আছে কি যদি গভর্নর অফ দ্য স্টেট চান তাহলে তিনি উইথ দ্য পারমিশন অফ প্রেসিডেন্ট থেকে কনসেন্ট নিয়ে ওই রাজ্যে হিন্দিতে বা ওই রাজ্যের যে স্টেট ল্যাঙ্গুয়েজ থাকে সেই ল্যাঙ্গুয়েজতে কোর্ট হিয়ারিং করা যেতে পারে। তাহলে হিন্দি বা রিজনাল ল্যাঙ্গুয়েজ অপশনাল আছে, বাট ইংলিশ ইজ কম্পালসারি। সো যদি কোনো স্টেট অফিসের ল্যাঙ্গুয়েজতে যদি জাজমেন্ট দেওয়া হচ্ছে তাহলে দ্যাট অ্যাকচুয়ালি মিনস দ্যাট দ্য জাজমেন্ট উড বি ট্রান্সলেটেড ইন ইংলিশ, ঠিক। তাহলে ইংলিশ ইজ দ্য রাইট অ্যান্সার। কোনো কনফিউশন যদি আছে আপনার আর্টিকেল 348কে একবার অবশ্যই আপনারা দেখে নিন। 79 পরে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 80। দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ আর মেনশনড ইন, ফান্ডামেন্টাল ডিউটিজ কোথায় মেনশন করা আছে? ফান্ডামেন্টাল ডিউটিজ হ্যাজ বিন মেনশনড ইন পার্ট 4A অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অলরেডি আমরা এটা দেখেছি আগে, পার্ট 4A অফ দ্য, দেখুন এখানে একটা খুব ভালো একটা কনফিউশন করার জন্য দিয়েছে শিডিউল 4A, শিডিউল 4A না, এটা পার্ট 4A-তে মেনশন করা হয়েছে। চলে আসবো কোশ্চেন নাম্বার 80 পরে আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 81 কোশ্চেন নাম্বার ইজ হিয়ার, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। তাহলে পার্লামেন্টারি গভর্নমেন্ট ইজ অলসো নোন অ্যাজ responsible government, yes, because it is responsible to the cabinet is responsible to government is responsible to the parliament. Cabinet government because cabinet is actually the actual decision maker. Westminster model বলা হয় বিকজ এটা ইংল্যান্ড পার্লামেন্ট যে আছে সেটা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সিচুয়েটেড আছে। তাহলে আমাদের রাইট উত্তর হয়ে যাবে অল অফ দ্য এবাভ। মোস্ট অফ দ্য সময় যদি কোনো কনফিউশন থাকে অল অফ দ্য অ্যাবাভ যদি অপশন থাকে তাহলে অল অফ দ্য অ্যাবাভ প্রবাবিলিটি বেশি থাকে কারেক্ট হওয়ার।
তারপরে কোশ্চেন আছে উইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ডিসকন্টিনিউড দ্য অ্যাংলো ইন্ডিয়ান। দেখুন এখনই একটু আগে বলেছিলাম, এখনই জিজ্ঞেস করে দিল অ্যাংলো ইন্ডিয়ান। এইটা যে খুবই ইম্পর্টেন্ট একটা ইডাব্লিউএস বলছি, অ্যাংলো ইন্ডিয়ান যে রিজার্ভেশন আছে সেইটা এখানে বাদ দেওয়া হয়েছিল 104th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পরে। ঠিক, এইটা অ্যাক্ট কোন সালে পাস হয়েছিল? 104th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করা হয়েছিল 2020 সালে, অ্যান্ড ইট কেম ইন্টু ফোর্স অন দ্য 25th January 2020. হাউ ইজ দ্য চিফ মিনিস্টার অফ এ স্টেট অ্যাপয়েন্টেড ইন ইন্ডিয়া? দেখো চারটা অপশান দেওয়া আছে, চারটা অপশানের মধ্যে যে সঠিক অপশান আছে দ্যাট ইজ দ্য চিফ মিনিস্টার অফ এ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর অফ দ্য স্টেট। ইয়েস, ইট ইজ অ্যাপয়েন্টেড। খুব কাছাকাছি আছে, আপনারা দেখুন এখানে ডি যে আছে ডিও খুব কাছাকাছি আছে, বাট এ ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বিকজ if you open article 164 and particularly sub clause 1, then your doubt will be cleared that a chief minister is appointed by the governor of the state. Who can extend the jurisdiction of high court? তাহলে jurisdiction of high court can be increased by extended alone by the Parliament of India. তাহলে answer is A, Parliament of India. And A extension নিয়ে যে আর্টিকেল আছে, রিলেটেড আর্টিকেল, দ্যাট ইজ দ্য আর্টিকেল 230। আর্টিকেল 230তে ক্লিয়ারলি এটা মেনশন করা হয়েছে। Which are part of the Constitution of India describes citizenship at the commencement of the Constitution? তাহলে টোটাল সিটিজেনশিপ কনসেপ্টটাই যে আছে দ্যাট হ্যাজ বিন ইনক্লুডেড ইন দ্য পার্ট 2 of the Constitution. অ্যান্ড যদি আর্টিকেল জিজ্ঞাসা করা হয় পার্টিকুলার আর্টিকেল, কোন আর্টিকেলতে এটা বলা হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন মেনশন ইন দ্য আর্টিকেল 5 অফ দ্য কনস্টিটিউশন। তারপরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 86তে। 86 কোশ্চেন একটু বড় আছে, কোশ্চেনগুলো দেখতে বড় কিন্তু অ্যান্সার খুব সিম্পল ছিল। তাহলে আমরা দেখে নিচ্ছি কি আ জাজ অফ হাই কোর্ট ক্যান বি রিমুভড ফ্রম অফিস। কোনো হাইকোর্টের জাজকে রিমুভ করা যেতে পারে। এইখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, চারটা অপশান আছে। তাহলে দেখুন প্রথম অপশানতে বলা হচ্ছে দ্য গভর্নর। তাহলে এইটাই আগেই ভুল হয়ে গেল, গভর্নর কোনো দিন রিমুভ করতে পারেন না। তারপরে দেখুন প্রেসিডেন্ট অন দ্য বেসিস অফ এ রেজলিউশন পাসড বাই দ্য পার্লিয়ামেন্ট বাই 2/3 মেজরিটি ইন ইচ হাউস অফ পার্লিয়ামেন্ট। তাহলে দিস অপশান ইজ ট্রু। If you read the next option, then you will find that চিফ জাস্টিস কোনো দিন হবে না, তাহলে এটাও ভুল। এখানেও চিফ জাস্টিসই বলা হচ্ছে, তাহলে এটাও ভুল আছে। ইট ইজ প্রেসিডেন্ট হু রিমুভস দ্য হাই কোর্ট জাজেস অর সুপ্রিম কোর্ট জাজেস, অ্যান্ড রিমুভাল যে প্রসেস আছে দ্যাট হ্যাজ বিন মেনশনড ইন আর্টিকেল 124 সাব ক্লজ 4। আর্টিকেল অ্যান্ড সাব ক্লজ খুব ভালো করে মনে রাখবেন, এটা এক্সামতে জিজ্ঞেস করা হয়েছে। এই বছর ইজি কোশ্চেন ছিল, কিন্তু প্রত্যেক বছর ইজি কোশ্চেন পিএসসি আর দেবে না। তাহলে 86 পরে চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 87তে। কোশ্চেন নাম্বার 87তে বলা হচ্ছে হু ইজ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা। রাজ্যসভা চেয়ারম্যান, বড় কোশ্চেন আছে সেই জন্য অপশানগুলো বড় বড় দেওয়া আছে, সেই জন্য একটু ছোটো করেছি। হু ইজ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা অর কাউন্সিল অফ স্টেট? অপশানগুলো দেখে মনে হচ্ছে বাবা অনেক বড় কোশ্চেন হবে, কিন্তু উত্তরটা পেয়ে যাবেন আপনি অপশান এতেই। দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য এক্স অফিসিও। এক্স অফিসিও মানে বাই ডিফল্ট, বাই ভার্চু অফ, বাই বিইং অফ। যে কোনো রাজ্যসভা যে কোনো পারসন ভাইস প্রেসিডেন্ট থাকবেন, হি অর শি উইল অ্যাক্ট অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। কোশ্চেন নাম্বার 88তে চলে আসছি আমরা। Which amendment act made Sikkim a full-fledged state? সিকিম ফুল ফ্লেজ স্টেট যে বলা হচ্ছে, আগে যে সময় সিকিমকে ইন্ডিয়াতে ইনক্লুড করা হয়েছিল দ্যাট ওয়াজ থ্রু 35th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, বাট ইট ওয়াজ নট এ ফুল ফ্লেজড অ্যাক্ট। ফুল ফ্লেজড অ্যাক্ট যে স্টেটাস আছে সেটা পেয়েছে সিকিম আফটার 36th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট।
আর 36 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কোন সালে পাস হয়েছিল? এটা পাস হয়েছিল 1975-তে। সো সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 88 পরে চলে আসবো কোশ্চেন নাম্বার 89। কোশ্চেন নাম্বার 89তে একটু বড় করে দেওয়া হয়েছে অপশানগুলো, একটু আপনারা পজ করে দেখবেন। বলা হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই দ্য ইলেকট্রাল কলেজ। এটা ইলেকট্রাল কলেজতে প্রেসিডেন্টকে ইলেক্ট করা হয়, কিন্তু কে কে থাকে এখানে দেখুন, যদি আমরা একটু পড়বো, দ্য ইলেক্টেড মেম্বার্স অফ বোথ হাউসেস অফ পার্লিয়ামেন্ট, ইয়েস দিস ইজ ট্রু। ইলেক্টেড মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট, ইয়েস দিস স্টেটমেন্ট ইজ অলসো ট্রু। তাহলে আমরা উত্তর এখানেই পেয়ে গেছি। আর যদি আপনি পড়েন অল দ্য মেম্বার্স অফ দ্য বোথ হাউস, অল দ্য মেম্বার্স বললে এখানে ইলেক্টেড নন ইলেক্টেড দুটোই চলে আসে, নমিনেটেডও চলে আসছে। ইলেক্টেড মেম্বার্স অফ লোকসভা বলছে, তাহলে এইটাও ভুল আছে। দ্য মেম্বার্স অফ দ্য রাজ্যসভা বলছে, দ্য মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাহলে এইটাও স্টেটমেন্ট ভুল। এখানে বিতে দেখুন, দ্য অল দ্য মেম্বার বললে এখানে নমিনেটেড ইলেক্টেড সব চলে আসছে, তাহলে এইটাও ভুল। তাহলে এখানেই দেখলাম কি দুটোই স্টেটমেন্ট ট্রু। সো our right answer is option A. So A is the right answer. 89 পরে চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 90। Which of the following committees suggested incorporating fundamental duties in the Indian Constitution? এইটা ফান্ডামেন্টাল ডিউটিস ইনক্লুড করা হয়েছিল অন দ্য রেকমেন্ডেশন অফ স্বর্ণ সিং কমিটি। ভেরি ইম্পর্টেন্ট, স্বর্ণ সিং কমিটি। Question number 90 পরে 91, the member of Rajya Sabha are elected for a term, কত বছর জন্য ইলেক্ট করা হয়? হাউ মেনি ইয়ার্স? এটা ওনাদের ইলেক্ট করা হয় 6 ইয়ার্স জন্য ইলেক্ট করা হয়। অ্যান্ড আফটার 2 ইয়ার 2/3 মেম্বার রিটায়ার করে যান। রিটায়ার করা মানে রি ইলেক্ট হবে না এরকম না, তিনি রি ইলেক্ট হতে পারেন, বাট ওনার মেয়াদটা শেষ হয়ে যায়, এইরকম করে ইলেকশন করা হয় রাজ্যসভার ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 91 পরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 92-তে। কোশ্চেন নাম্বার 92 দেখুন, এখানে অপশানগুলো খুব বড় রাখা হয়েছে। হু ইজ আ প্রোটেম স্পিকার? প্রোটেম স্পিকার কাকে বলা হয়? আপনি জানেন কোনো লোকসভা, নতুন লোকসভা হলে যেই সময় স্পিকার ইলেকশন থাকে না, কেউ স্পিকার থাকেন না, তাহলে সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট একজনকে প্রথম দিনে মানে আনটিল লোকসভা স্পিকার ইলেকশন না হয়ে যায় ওথ কন্ডাক্ট করার জন্য যে পার্সনকে, সিনিয়র মোস্ট পার্সনকে, যে পার্লামেন্টের যে সিনিয়র মোস্ট পার্সন থাকেন, মেম্বার থাকেন, ওনাকে প্রোটেম স্পিকার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করেন। আচ্ছা, আরেকটা এখানে ভালো প্রশ্ন উত্তরটা বলে দিচ্ছি যে প্রোটেম স্পিকারকে ওথ কে দিলান? তাহলে প্রেসিডেন্ট। ঠিক, প্রোটেম স্পিকার অ্যাডমিনিস্টার ওথ টু এভরিওয়ান, অ্যান্ড প্রোটেম স্পিকারকে কে ওথ মানে অ্যাডমিনিস্টার করেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 92 পরে চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 93। উইচ ইজ দ্য ওল্ডেস্ট হাই কোর্ট এস্টাবলিশড ইন ইন্ডিয়া ইন 1862? 1862-তে বম্বে, ক্যালকাটা অ্যান্ড মাদ্রাস হাইকোর্টও করা হয়েছিল, বাট among them the Calcutta High Court is the oldest high court because it was established on the 1st July. আচ্ছা, এলাহাবাদ হাইকোর্ট এইটা ওল্ডেস্ট মধ্যে আসবে না, এইটাও ওল্ডেস্ট আছে, বাট নট লাইক দ্যাট, ইট ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1866। চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 94। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ লোকসভা? তাহলে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? প্রথম স্পিকার নেম ওয়াজ জিবি মাওয়ালাঙ্কার। সো হি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ লোকসভা। কোশ্চেন নাম্বার 95-তে দেখে নিচ্ছি আমরা। নেম দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট that was passed to provide free and compulsory education to all children between 16 and 14 years. তাহলে এটাও আগে আমরা অলরেডি দেখেছি, ডিল করেছি। তাহলে দ্যাট অ্যামেন্ডমেন্ট নাম্বার ইজ দ্য 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অ্যান্ড এটা কোন সালে পাস হয়েছিল? এটা পাস করা হয়েছিল 2002-তে। তাহলে এই প্রশ্নগুলো ভালো করে আপনারা মনে রাখবেন।
95 পরে দেখে নেবো আমরা কোশ্চেন নাম্বার 96। কোশ্চেন নাম্বার 96তে বলা হয়েছে এখানে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা, মানে সেভ দ্য গার্ল চাইল্ড। এইটা কেন এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল? তাহলে এর ইন্ট্রোডিউস করার জন্য যে মেন যুক্তি ছিল, দ্যাট ওয়াজ দ্য প্রিভেনশন অফ জেন্ডার বেসড সিলেক্টিভ এলিমিনেশন, ঠিক আছে। ইনসিওরিং সার্ভাইভাল অ্যান্ড প্রোটেকশন অফ গার্ল চাইল্ড, দিস ইজ অলসো কারেক্ট। ইনসিওরিং এডুকেশনাল অ্যান্ড পার্টিসিপেশন অফ দ্য গার্ল চাইল্ড, দিস ইজ অলসো ট্রু। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে ডি। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 97 দেখে নেব আমরা। এখানে বলা হচ্ছে কি হুইচ অফ দ্য ফলোইং, এর মধ্যে কোনটা একটা নাগরিকের মৌলিক কর্তব্য আছে? তাহলে সেফগার্ডিং পাবলিক প্রপার্টি, ইয়েস। টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড রেসপেক্টস ইটস আইডিয়াল লাইক ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যান্থেম, দিস ইজ অলসো ট্রু। তাহলে এ ট্রু আছে, বি ট্রু। To cherish and follow the noble ideals which inspired our national struggle, this is also true. So ultimately the answer would be all of the above. So D is the correct answer. 97 পরে 98 কোশ্চেন আমরা দেখে নেব কি চুজ দ্য কারেক্ট amendment to the Indian Constitution which has delinked the right to property from chapter on fundamental rights. একটু আগে আমরা ডিসকাশন করেছিলাম, this is nothing but 44th Amendment Act and it was passed in the year 1978. So 1978 44th Amendment and it is now a legal right. একটু এইটাও প্রশ্ন এই কোশ্চেন পেপারতেই জিজ্ঞেস করা হয়েছে। তাহলে দেখুন কত সহজ কোশ্চেন সেট করা হয়েছিল এই বছর। তারপরে দেখুন চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কি কনস্টিটিউশন লিখতে কত সময় লেগেছিল। তাহলে আপনারা জানেন কনস্টিটিউশন লিখতে কত সময় লেগেছে। কনস্টিটিউশন কবে লেখা আরম্ভ হয়েছিল? 9th ডিসেম্বর 1946-তে। কবে কমপ্লিট হলো? 26 নভেম্বর 1949। তাহলে এই ডেটটা যে সময় আপনি ক্যালকুলেট করবেন কি কত সময় এর মধ্যে পাস করেছে, কত পিরিয়ড ছিল, তাহলে আপনি পাবেন কি এটা 2 years 11 months অ্যান্ড 17 days, ঠিক আছে। এটা আমি ক্যালকুলেট করে বলছি 17 days, বইগুলোতে 18 days লেখা আছে, বাট যে সময় আপনি ক্যালকুলেট করবেন এই ডেটটা তাহলে আপনি দেখবেন কি দিস ইজ 2 years and 11 months and 17 days. সো এটা অলমোস্ট 3 বছর। সেই জন্য আমাদের রাইট উত্তর হয়ে যাবে অপশান সি, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া টুক about 3 years to complete its work, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 99 পরে দেখে নেবো আমরা কোশ্চেন নাম্বার 100। কোশ্চেন নাম্বার 100-এ কী বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। দেখুন খেয়াল রাখতে হবে, নট কারেক্ট জিজ্ঞেস করেছে। দ্য প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য মিলিটারি ফোর্সেস ইন ইন্ডিয়া, এটা ঠিক আছে, ইয়েস। মিলিটারি হেড অফ দ্য মিলিটারি ফোর্সেস, আর্মড ফোর্সেস তিনি হেড থাকেন। প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট এ কমিশন টু ইনভেস্টিগেট ইন্টু দ্য কন্ডিশন অফ এসসি এন্ড এসটি, দিস ইজ অলসো ট্রু। প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার এনি এরিয়া অ্যাজ শিডিউল এরিয়া, ইয়েস দিস ইজ অলসো ট্রু। তাহলে অপশান ডিটা দেখে নেব। অপশান ডিতে বলা যায় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া চুজেস দ্য স্পিকার অফ লোকসভা, তিনি স্পিকার অফ লোকসভাকে চুজ করেন না, স্পিকার অফ লোকসভা ইলেকশন করা হয়। তাহলে এইটা ভুল আছে, তাহলে দিস ইজ আওয়ার রাইট অ্যান্সার। আচ্ছা 100 পরে আর একটা কোশ্চেন দিয়েছিল 102 নম্বরতে, দেখুন খুব ইজি কোশ্চেন। 102 নম্বরতে বলা হয়েছে দ্য পঞ্চায়েত সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড আফটার দিস অ্যামেন্ডমেন্ট। আজকে এই প্রশ্নের মধ্যে এইটা উত্তর ছিল, এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল 73rd অ্যামেন্ডমেন্ট পরে। তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, কেন কি আমি আরও এরকম ভিডিওগুলো ইউজ করব, আপলোড করব, যেখানে আপনি নলেজ পাবেন। কোনো গল্প আমি করি না ভিডিওগুলোতে, অ্যান্ড ইউটিউব থেকে আমার কোনো কামাই হয় না। তাহলে দিস ইজ অনলি ফর দ্য বেনিফিট অফ এ স্টুডেন্ট, আই আপলোড দিস ভিডিওস আফটার performing my official duties. Okay, thank you so much.